আলাইকুম। আমি শামিমা ইয়াসমিন, শহীদ নাদের আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের একজন প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? এই করোনা ভয়াবহ পরিস্থিতিতে আশা করি নিশ্চয়ই তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় একরকম আছি। তোমরা আজকে এই করোনাতে কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার ছাড়া তোমরা অবশ্যই বাইরে যাবে না, কারণ এটা বাংলাদেশে এখন সরকার আইন করে দিয়েছে। যদি তোমরা মাস্ক ছাড়া বাইরে যাও, এটা তোমাদের নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং আইনীয় দণ্ডনীয় অপরাধ। আশা করি তোমরা সবাই মাস্ক ব্যবহার করে সব জায়গায় চলাফেরা করবা। আচ্ছা, আজকে আমরা প্রথমেই শুরু করছি দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের লেকচার 1 শুরু করছি। দেখো, তোমরা একটু লক্ষ্য করে, আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো। আমাদের দেশের বর্তমান পরিবার কাঠামোটা কি সে সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। কারেন্ট ফ্যামিলি স্ট্রাকচার অফ বাংলাদেশ। আচ্ছা, আমরা সাধারণত একদম ছোটবেলা থেকে আমরা জানি পরিবার কাকে বলে, সমাজ কাকে বলে। তারপরও আজকে যেহেতু আলোচনায় এসেছে যে পরিবার এবং সমাজ কাকে বলে, সেই সম্বন্ধে আমরা কিছু নতুন করে জানতে চেষ্টা করছি। আচ্ছা, সমাজ সম্বন্ধে আমরা জানি যে আমরা একা বাস করতে পারি না, মানুষ কখনো একা থাকতে পারে না। তাদের জন্য সঙ্গী দরকার হয়, সঙ্গীর পরে তাদের সন্তানটি জন্মদান হয়, এভাবে আস্তে 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 পরিবারের বিকাশ ঘটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ বলতে আমরা বোঝাচ্ছি যে প্রাচীনকাল থেকে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করে আসছে। ঠিক আছে, আসার পর মূলত সমাজ একটি সংগঠন বিশেষ। আমরা বিভিন্ন কারণে মানুষ সংঘবদ্ধভাবে জীবনযাপন করছে। যেমন আদিমকালে হিংস্র পশুর আশ্রয় থেকে রক্ষা পাওয়ার জন্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কতগুলো মানুষ একত্রে সংগঠিতভাবে বসবাস শুরু করে, যাতে কোনো বাহ্যিক ক্ষতির হাত থেকে তারা তাদের পরিবারটাকে রক্ষা করতে পারে। এক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজের সংজ্ঞা দিয়েছেন। যেমন অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সমাজে বসবাস করে না, সে হয় পশু, না হলে দেবতা। আচ্ছা, উনি সংজ্ঞা দিতে গিয়ে এভাবে বিশ্লেষণ করেছেন, কারণ যদি সমাজবদ্ধ হয়ে বসবাস না করে তাহলে হয় পশু বা দেবতা। আচ্ছা, এই আমরা জানলাম মোটামুটি সংক্ষিপ্তভাবে সমাজের সংজ্ঞা। এবার আমরা জানবো পরিবার কাকে বলে। আমরা ছোটবেলা থেকেই জানি যে বাবা মা, ভাই বোন, ফুপা ফুপু, দাদা দাদি সবাই একত্রে বাস করাকে একটা পরিবার বলা হয়। পরিবারটা হচ্ছে সমাজের একটি ক্ষুদ্র সংগঠন। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র আমরা ছোটবেলায় জেনেছি কতগুলো ঘর নিয়ে একটি বাড়ি, আবার কতগুলো বাড়ি নিয়ে একটি পাড়া, কতগুলো পাড়া নিয়ে একটি সমাজ গঠিত হয়। ঠিক আছে, তো আমরা আজকে একটু দেখো, তেমন কিছু পরিবর্তন হবে না। এটা হচ্ছে পরিবার হচ্ছে সমাজের মৌলিক এবং ক্ষুদ্রতম সংগঠন। পরিবার একটি সার্বজনীন, স্থায়ী এবং সর্বপক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। মানে পরিবারটা এমনই, তোমরা বাহিরে কর্মক্ষেত্রে বলো বা অন্য কোনো জায়গায় বলো, কোনো সম্পর্কের ফাটল ধরলেও ধরতে পারে, পরিবারের ক্ষেত্রেও হয়। কিন্তু আমরা নিরাপত্তা বোধ করি একটি পরিবারের মধ্যে। আমরা সারাদিন কাজ করার পর ঘরে ফিরে আসি, আমাদের পরিবারটাই একটা আমাদের নিরাপদ স্থান। আচ্ছা, এই সম্বন্ধে নিমকফ তার ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি নামক গ্রন্থে বলেছেন, পরিবার হলো স্বামী স্ত্রী দ্বারা সৃষ্ট মোটামুটি স্থায়ী একটি সংঘ, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও পারে। নিমকফ যে তার ফ্যামিলি অ্যান্ড দ্য ম্যারেজ নামক গ্রন্থে বলেছেন যে এখানে স্বামী স্ত্রী দ্বারা সৃষ্ট, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ এখানে অবশ্যই থাকতে হবে, এবং এখানে সন্তান সন্ততি থাকতেও পারে নাও পারে। এভাবে তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন। আমরা মোটামুটি পরিবার এবং সমাজের একটি সংক্ষিপ্ত ধারণা আমরা পেলাম। আরো অনেক সমাজবিজ্ঞানী আছেন, অনেকভাবে বলেছেন। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে এই জিনিস দুটো তাদের বিখ্যাত সংজ্ঞার মাধ্যমে পরিবার এবং সমাজের সম্পর্কে জানলাম। এবার পরিবারের শ্রেণীবিভাগ। পরিবার আমরা সাধারণত দেখতে পাই যে পরিবার অনেকভাবে শ্রেণীবিভাগ হয়েছে।
অনেকভাবে ক্ষমতার মাত্রার ভিত্তিতে। 1 নম্বরে আমি যেমন দিয়েছি ক্ষমতার মাত্রার ভিত্তিতে। ক্ষমতার মাত্রা বলতে সাধারণত বোঝাচ্ছে যে পিতৃপ্রধান পরিবার এবং মাতৃপ্রধান পরিবার। যে পরিবারে পিতৃপ্রধান পরিবার বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে পরিবারে হচ্ছে পুরুষ, অর্থাৎ যে কোনো পুরুষ, সেটা বাবা হতে পারে, দাদা হতে পারে, বড় ভাই হতে পারে, যে পরিবারে দায়িত্ব গ্রহণ করে তাকে বলা হয় পিতৃপ্রধান পরিবার। আর মাতৃপ্রধান পরিবার হচ্ছে আমাদের পরিবারের যদি মা প্রধান হয়ে থাকে তাহলে তাকে মাতৃপ্রধান পরিবার বলা হচ্ছে। মা যেহেতু আমাদের দেশে এই পরিবার খুব কম দেখা যায়, তবে উপজাতিদের ক্ষেত্রে মাতৃপ্রধান পরিবার বেশি দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস। আমরা পিতৃপ্রধান এবং মাতৃপ্রধান পরিবারের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে পিতৃবাস মানে পিতার গৃহে যদি বসবাস করা হয় তাকে বলা হয় পিতৃবাস, আর মাতার গৃহে যদি বসবাস করে তাকে বলা হয় মাতৃবাস। আর নয়াবাসটা হচ্ছে যে নতুন করে হাজবেন্ড এবং ওয়াইফ যদি নতুন করে সংসার শুরু করে তাকে তখন বলা হয় নয়াবাস। আকারের বংশ পরিচয় এবং বিবাহ সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে। আচ্ছা, একটা হচ্ছে পিতৃসূত্রীয়, একটা মাতৃসূত্রীয়। যদি বংশের পরিচয় পিতার দিক থেকে হয় তখন তাকে বলে পিতৃসূত্রীয়, আর যদি বংশের পরিচয় মায়ের দিক থেকে হয় তাহলে তাকে বলা হয় মাতৃসূত্রীয়। এবার হচ্ছে আকারের ভিত্তিতে। আকারের ভিত্তিতে বলতে আমরা বোঝা যায় যে একক পরিবার, যৌথ পরিবার, বিস্তৃত পরিবার। একক পরিবার আমরা তো জানি যে পরিবারে হচ্ছে বাবা মা এবং সন্তানটি বসবাস করে তাকে একক পরিবার বলা হয়। আর যৌথ পরিবার হচ্ছে দাদা দাদি ফুপু চাচা সবাই একত্রে বাস করে তাকে বলা হয় যৌথ পরিবার। যৌথ পরিবার সাধারণত আমাদের দেশের গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, শহরেও আছে, কিন্তু বর্তমানে শিল্পায়ন এবং নগরায়নের ফলে আমরা শহরে চলে আসছি চাকরির খোঁজে, তখন যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারের রূপ নেওয়া হচ্ছে। তারপর আসছি আমরা স্ত্রীর সংখ্যার ভিত্তিতে। স্ত্রীর সংখ্যার ভিত্তিতে বলতে এক স্ত্রী ভিত্তিক পরিবার আর হচ্ছে বহু স্ত্রী ভিত্তিক পরিবার। সাধারণত আমাদের সমাজে এক স্ত্রী ভিত্তিক পরিবারের প্রচলন বর্তমানে বেশি, আর বহু স্ত্রী ভিত্তিক পরিবার বর্তমানে কমে এসেছে, কারণ আমাদের শিক্ষার যোগ্যতা, পারিবারিক বিভিন্ন কারণ, সমাজের কারণে আমাদের এখন বহুভিত্তিক পরিবার সংখ্যা কম দেখা যাচ্ছে। তারপরও আমাদের দেশে সাধারণত গ্রাম অঞ্চলের দিকে, শহরেও রয়েছে, তবে এই শিক্ষার প্রসারের সাথে সাথে এই পরিবারের সংখ্যা কমে এসেছে। আচ্ছা, আর এরপরে আছে যে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে। একটা হচ্ছে বহুগোত্র বিবাহ ভিত্তিক পরিবার, আরেকটা হচ্ছে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। বহুভিত্তিক বিবাহ ভিত্তিক পরিবার হচ্ছে বিভিন্ন গোত্র, আগে আদিম যুগে বিভিন্ন গোত্র ছিল, যেমন বিভিন্ন বংশ, এখন রয়েছে বংশ। নিজ বংশের মধ্যে বা গোত্রের মধ্যে বিবাহ হলে তাকে বলা হয় অন্তর্গত বিবাহ পরিবার, আর বহির্গত গোত্রের বাইরে যদি তোমার বিবাহ হয় তাকে বলা হয় বহির্গত বিবাহ ভিত্তিক পরিবার। সুতরাং আমরা এখন জানতে পারলাম পরিবারের সংজ্ঞা, সমাজের সংজ্ঞা, পরিবারের শ্রেণীবিভাগ। হয়তো আমরা এতদিন জানতাম কিন্তু এত বিস্তারিতভাবে জানতাম না। আজকে আমি তোমাদের মোটামুটি একটা পরিবারের সম্বন্ধে ধারণা দিলাম। এবার আমরা দেখব পরিবারের কার্যাবলী। পরিবারের কার্যাবলী বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। মোটামুটি আমরা কয়েকটা কার্যাবলীর কথা বলছি। একটা হচ্ছে জৈবিক কার্যাবলী। পরিবারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জৈবিক কার্যাবলী। এই জৈবিক কার্যগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মানে করা হয়েছে। এক হচ্ছে জৈবিক চাহিদা বাস্তবায়ন রাখা আর সন্তানটির জন্মদান। একটা পরিবার যখন সৃষ্টি হয় তখন একটি ধর্মীয় অনুসরণে পুরুষ এবং মহিলা একত্রে বসবাস করে, তাতে সমাজের শৃঙ্খলা বজায় থাকে। আর সন্তান জন্মদান পরিবারের প্রথম এবং প্রধান কাজ। বংশ পরিচয়ের জন্য, বংশ রক্ষার জন্য আমরা সন্তান জন্মদান করে থাকি। 1। 2 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। মনস্তাত্ত্বিক কাজ হচ্ছে যে পরিবারের সন্তান, বাবা মা
সবার সঙ্গে যে যে একটা আমরা আবেগের মধ্যে রাখি, এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক কার্যগুলি। নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ কাজ। পরিবারের সাধারণত আমরা নিরাপদ বোধ করি, সে কারণে সাধারণত বাবা, শিশু, দাদা দাদি এদেরকে যারা নিরাপদ বোধ করবে, সে কারণে পরিবারের সকলে এই নিরাপত্তা দ্বারা তারা মনে করতে পারে, এটা হচ্ছে নিরাপত্তামূলক কার্যগুলির মধ্যে পড়ে। অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজটা পরিবার থেকেই শুরু হয়। যেমন বর্তমানে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে যখন ধানের মৌসুম বলো বা অন্য শস্য জাতীয় মৌসুম বলো, পরিবারের সবাই একত্রে মিলেমিশে কাজ করে। তারপর শিক্ষা শুরু হয় পরিবার থেকেই। শিশুদের প্রথম শিক্ষা আমরা দান করি পরিবারের দাদা দাদি বাবা মার মাধ্যমে। ধর্মীয় শিক্ষাদান কাজ। ধর্মীয় কাজ আমরা পরিবারের কাছ থেকে পেয়ে থাকি, যেমন আমরা কোন ধর্মে, আমরা কী ধরনের তাদের ভক্তি শ্রদ্ধা সব কিছু ধর্মীয় কার্যগুলি আমরা ধর্মীয় শিক্ষাদান কার্যের মধ্যে সম্পন্ন করে থাকি। সামাজিকরণ। একটা শিশু জন্মগ্রহণ করার পর কিভাবে তার সমাজে চলাফেরা করতে হবে, নিয়ম শৃঙ্খলা বজায় করতে হবে, সমাজের সাথে মেলামেশা করতে হবে, এটা আমরা পরিবার থেকে শিক্ষাগ্রহণ করে থাকি। রাজনৈতিক কার্যগুলি। রাজনৈতিক কার্য বলি আমরা যে পয়েন্টটা, এটা হয়তো আমরা একটু বুঝতে পারবো না যে হঠাৎ করে রাজনৈতিক কার্যগুলি কি বোঝাচ্ছে, পরিবার থেকে কিভাবে হয়। একটা পরিবারের প্রধান হচ্ছে বাবা, তারপর মা। এই পরিবারের মধ্যে যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন শাসন অনুশাসন, এগুলো রাজনৈতিক কার্যগুলির মধ্যে হয়ে থাকে। চিত্র বিনোদনমূলক কার্যগুলি, এটা আমাদের দেশে বা দেশের আমরা সাধারণত পরিবারের মধ্যেই চিত্র বিনোদনমূলক কার্যগুলিগুলি সংগঠিত করে থাকি, যেমন আড্ডা দেওয়া, বিকালে নাস্তা, চা খাওয়া ইত্যাদির মাধ্যমে। সম্পত্তির উত্তরাধিকার। সম্পত্তির উত্তরাধিকার আমরা পরিবারের বংশ পরম্পরায় চলে আসে, এক্ষেত্রে পরিবারই প্রধান ভূমিকা পালন করে। স্বাস্থ্য পরিচর্যা। পরিবারে যদি কেউ অসুস্থ হয় অথবা যদি কেউ রোগাক্রান্ত হয়, তাহলে দেখা যাচ্ছে যে পরিবারের বাবা মা এবং অন্য সদস্যদের প্রতি পরিবারের সবাই লক্ষ্য রাখেন এবং তাকে সুস্থ করে তোলেন। এই ছিল আজকে আমাদের পরিবার এবং সমাজ সম্বন্ধে তোমাদের মোটামুটি একটা ধারণা দেওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।